সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এটা রিভিশন ক্লাস বলা যায়। আমি প্রথম অধ্যায় থেকে একটি অঙ্ক করাবো আজকে। 2018 সাল সম্মিলিত বোর্ড যেটা, সেখানে ক সেটের 3 নম্বর অঙ্কটা করাবো। অর্থাৎ এই অঙ্কটি হবে জাবেদা রিলেটেড, শ্রেণীবিন্যাস রিলেটেড, তারপরে তোমার হিসাব খাত রিলেটেড, এই বিষয়গুলো। তো একটি অত্যন্ত সহজ অঙ্ক, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমেই আমরা অঙ্কটা করে নিব। এর আগে যথানিয়মে আমি তোমাদের সঙ্গে আছি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। তো আসো আমরা অঙ্কটা একটু পড়ে নিই। জনাব রহিম 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। তারপরে আরো কয়েকটা লেনদেন দেওয়া আছে। মাসিক 12,000 টাকা বেতন একজন কর্মচারী নিয়োগ। এটা লেনদেন না, এটা তুমি জেনে গেলা। কর্মচারী নিয়োগ, বেতন দেওয়া হয়নি। নগদে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, আলমের নিকট পণ্য বিক্রয়, নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। এই জীবন বীমা প্রিমিয়ামটা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ এবং দিয়েছে নিজস্ব টাকা থেকে, তাহলে এটা হচ্ছে তার ব্যক্তিগত লেনদেন, কারবারি লেনদেন না। এরপরে কর্মচারীদের বেতন প্রদান, এটা লেনদেন। তো দুটো লেনদেন না। তোমার কাছে কত চেয়েছে, যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো। তো এটা ভেরি সিম্পল কোশ্চেন, অত্যন্ত সহজ। এটা হচ্ছে 3 এবং 25, এই কয়ের উত্তর 3 তারিখ এবং 25 তারিখ। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এটা তুমি কিভাবে প্রেজেন্ট করবে। যেহেতু পরিমাণ চেয়েছে, টাকার পরিমাণটা তোমাকে বের করতে হবে। এখানে 12,000 টাকা আর এখানে হচ্ছে 500 টাকা। তো এটার উত্তর কিভাবে হয়, তো আসো আমরা উত্তরটি দেখাই। ক, লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ তো বিবরণ টাকা টাকা, তারিখ 2017 সাল, প্রথমে জানুয়ারি 3, কর্মচারী নিয়োগ, কর্মচারী নিয়োগ 12,000 টাকা। জানুয়ারি 25, নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 500 টাকা। 25, নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রদান 500 টাকা। দুটো লেনদেন না, এর পরিমাণ 12,500 টাকা। এটা হচ্ছে কয়ের উত্তর। অত্যন্ত সহজ একটি উত্তর ছিল, এটা আমরা সবাই পারি। এবার হতে চেয়েছে হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করো। হিসাব খাত উল্লেখ করবো, এরপর আমরা শ্রেণীবিন্যাস দেখাবো। তাহলে আমরা শিখলাম এই দুটো লেনদেন না, তাহলে প্রথমে 1 তারিখ 8, 15, 20, 4টা 5টা, এই 5টি ঘটনা থেকে আমরা শ্রেণী বের করব এবং হিসাব খাত বের করে তারপরে শ্রেণীবিন্যাস করব। তো কেমন হতে পারে সবটি, সেটা আমরা দেখে নেই। ক্ষয়ের আনসার, লেনদেন কিনা, হিসাব খাত, শ্রেণীবিন্যাস। তারিখ, লেনদেন কিনা, এটা না দিলেও হয়। হিসাব খাত, হিসাবের শ্রেণী। উপরে লিখে নিব আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস নির্ণয়। 2017 জানুয়ারি 1, লেনদেন 1 তারিখে ব্যবসা শুরু হয়েছে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে। তো হিসাব খাত হবে নগদান হিসাব, আরেকটা হচ্ছে তোমার আসবাবপত্র হিসাব, আর মূলধন হিসাব। এই দুটো মালিক নিয়ে এসছেন, মালিকের নিজস্ব টাকা। তো মূলধন হিসাব, তো নগদান হিসাবকে আমরা শ্রেণীর মধ্যে রাখবো। আমরা জানি সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীর 5টি নাম। তো নগদান হিসাবকে আমরা কি বলবো, সম্পদ হিসাব।
আসবাবপত্রকে কি বলবো? সম্পদ হিসাব। মূলধনকে বলবো মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব। এরপরে আমরা 3 তারিখে দেখলাম যে লেনদেন না, তো আমরা তারপরে যদি লিখি এরকম জানুয়ারি 3 লেনদেন নয়, লেনদেন নয়, তো এটা এখানেই শেষ। এরপরে জানুয়ারি 8 নগদে পণ্য ক্রয় 30,000 টাকা হিসাব, লেনদেন, এটা লেনদেন। ক্রয় হিসাব, একটি পক্ষ ক্রয় হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব, কারণ নগদে পণ্য ক্রয় কথাটা বলা আছে। নগদে পণ্য ক্রয় কথাটা ক্রয় হিসাব, আর নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান নামে সম্পদ হ্রাস পাবে, আর ক্রয় নামে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় হিসাব মানে ক্রয় করার কারণে ক্রয় ডেবিট ব্যয়, আর নগদ টাকা চলে গেল, সম্পদ হ্রাস পেল, নগদান ক্রেডিট। এবার শ্রেণী, ক্রয়কে আমরা বলবো ব্যয় হিসাব আধুনিক পদ্ধতিতে, এটাকে বলবো আমরা ব্যয় হিসাব, আর নগদানকে বলবো সম্পদ হিসাব। ঠিক ক্রয় করলে ব্যয় হয়, বেতন দিলে ব্যয় হয়, দোকানের ভাড়া প্রদান করলে ব্যয় হয়, আর নগদ সম্পদ, নগদ বাড়লেও সম্পদ, চলে গেলেও সম্পদ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, হিসাবটা কিন্তু সম্পদ। এরপরে 8 তারিখের পরে 15 তারিখ ধারে ক্রয় 10,000 টাকা, ধারে ক্রয়, এটাও লেনদেন। জাবেদা হিসাব খাত হবে ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, যেটাকে আমরা বলি পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। ক্রয় করলে কি হবে? ব্যয় হিসাব, ক্রয় ব্যয় হিসাব। আর পাওনাদার হচ্ছে আমাদের 5টির নামের মধ্যে একটি, দায় হিসাব। পাওনাদার অর্থাৎ বা প্রদেয় হিসাব আমার ব্যবসার দায়, এটাকে বলবো আমরা দায় হিসাব। এরপরে 20 তারিখ আলমের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা, আমরা 20 তারিখ লিখবো, এটা লেনদেন। আলমের নিকট বিক্রয়, নগদ বাকি উল্লেখ নেই, যেহেতু উল্লেখ নেই নগদে না বাকিতে, যেহেতু নাম আছে আমরা ধরে নিব বাকিতে বিক্রি করেছি। প্রাপ্য হিসাব ব্র্যাকেটে আলম লিখতে পারি, প্রাপ্য হিসাব বিক্রয় হিসাব। প্রাপ্য হিসাব মানে আমরা আমাদের সম্পদ, আমরা মানুষের কাছে টাকা পাবো, আলম নামে লোকটার কাছে আমরা টাকা পাবো, এটাকে বলে সম্পদ হিসাব। আর বিক্রি করলে কি হয়? আমাদের আয়, বিক্রয়কে আমরা বলবো আয় হিসাব। এরপরে 25 তারিখ লেনদেন নয়, নিজস্ব তহবিল থেকে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা লেনদেন নয়। 30 তারিখ কর্মচারীকে বেতন দিলাম, আমরা যদি কর্মচারীকে বেতন দিই এতে করে আমাদের প্রতিষ্ঠানে লেনদেন হবে, আর বেতন দেওয়ার কারণে বেতন নামে এক ব্যয় সৃষ্টি হবে, বেতন হিসাব। আর টাকা চলে যাওয়ার কারণে নগদান হিসাব, সম্পদ হ্রাস, নগদান হিসাব। আর বেতনকে আমরা কি বলবো? ব্যয়। ক্রয় করলে যেমন ব্যয়, বেতন দিলেও ব্যয়, ব্যয় হিসাব। আর নগদানকে বলবো সম্পদ হিসাব। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। এবার আসো গ, চলমান জেরসকে নগদান হিসাব এবং মূলধন হিসাব প্রস্তুত করো। দুটো খতিয়ান চেয়েছে, হিসাব মানে খতিয়ান, দুটো খতিয়ান চেয়েছে। তো চলমান মানে আধুনিক, যে আধুনিক পদ্ধতিতে খতিয়ান, যে 4 ঘোড়া বা বিবরণী ছক বলে এটাকে। তো প্রথমে নগদান হিসাবের একটি ছক কেটে নিলাম। গয়ের রোমান 1 নগদান হিসাব। আমরা যদি নগদান হিসাবে খতিয়ান করি, এই তো আধুনিক পদ্ধতিতে নগদানের ছক। তারিখ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। নগদান হিসাব যে আমরা করব, প্রথম লেনদেনে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু, 50,000 টাকা হচ্ছে আসবাবপত্র। 2017 জানুয়ারি 1 নগদানের ঘরে নাম হবে মূলধন হিসাব, ডেবিট পাশে 1 লক্ষ টাকা, নগদান হিসাব যেহেতু ডেবিট, ব্যালেন্সও ডেবিট 1 লক্ষ টাকা। আর নগদ লেনদেন আছে তোমার 8 তারিখে নগদে পণ্য ক্রয় 30,000 টাকা, ক্রয় হিসাব বসবে। আর 30,000 টাকা নগদান ক্রেডিট, যেহেতু টাকা ক্রেডিট ঘরে বসবে, নগদ ক্রেডিট ঘরে 1 লাখ ডেবিট, আর এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট ব্যালেন্স করতে হবে, মাইনাস করতে হবে।
এখানেই 70,000 থেকে যাবে, অর্থাৎ এটা বড়, এটা মাইনাস করলে 70 এখানেই থেকে যাবে। আর নগদ লেনদেন আছে তোমার একেবারে 30 তারিখে, আর এর আগে কোনো নগদ লেনদেন নেই। বেতন হিসাব 12,000 টাকা 30 তারিখ, বেতন হিসাব আবারও নগদ টাকা চলে গিয়েছে 12,000, এতে করে 70,000 থেকে 12,000 চলে গেলে 58,000, এটাই নগদান হিসেবে রেজাল্ট। এবার আমরা শিখব মূলধন হিসাব, রোমান 2 মূলধন হিসাব। আরেকটি খতিয়ান চেয়েছে, মূলধন হিসাব, তারিখ 2017 জানুয়ারি 1। মূলধনের ঘরে নগদান হিসাব 1 লাখ টাকা, ক্রেডিট ঘরে যেহেতু মূলধন হিসাব ক্রেডিট হয়। আর ছিল আসবাবপত্র একই তারিখে 50,000 টাকার আসবাবপত্র এসছে, এটাও ক্রেডিট হবে। তো প্রথম 1 লাখ ক্রেডিট, ব্যালেন্সটাও ক্রেডিট, এরপরে 50,000 ক্রেডিট, ব্যালেন্স হবে 1.5 লাখ ক্রেডিট। এটাই মূলধন হিসাবে রেজাল্ট, এটাই। তো আজ এই পর্যন্ত অত্যন্ত সহজ ছিল অঙ্কটা। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।